নমস্কার সকলকে। আজ আপনাদের শোনাবো এমন একটি ঘটনা যা আমার এক বন্ধুর সাথেই ঘটেছে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু শব্দটির সম্পর্কে আমরা আজ কম বেশি সবাই পরিচিত, তবে এটা কিভাবে কাজ করে বা আদৌ কাজ করে কিনা সে বিষয়ে আমি যাচ্ছি না। আজকের ঘটনাটি সেরমই একটা জিনিসকে কেন্দ্র করে। ঘটনাটি পুরোটা শুনুন এবং তারপর আপনারা নিজেরাই ঠিক করবেন আসলে কি হয়েছিল। আমার বন্ধু তার নামটি উল্লেখ না করতে চাওয়ায় আমি তার নামটি বলছি না, তবে পুরোটা ও যেভাবে আমায় বলেছে ঠিক সেভাবেই আমি তুলে ধরার চেষ্টা করছি। তখন আমার জীবনে কেউ নেই। আমি চাইছিলাম আমার জীবনে কেউ একটা আসুক, কোনো পার্টনার বা গার্লফ্রেন্ড। সবার কথা মতো আমি তাই প্রথমবার ডেটিং অ্যাপে প্রোফাইল বানালাম এবং অনেকের মধ্যে আমার একটি মেয়েকে বেশ পছন্দ হলো। ধরে নি তার নাম দিয়া। দিয়ার প্রোফাইলে খুব একটা বেশি ছবি ছিল না। আমি রিকোয়েস্ট পাঠালাম এবং ওদিক থেকে অ্যাকসেপ্ট করলো। এরপর ধীরে ধীরে আমাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং আমাদের দুজনের দুজনকে খুব ভালো লাগে। তারপর আমরা ঠিক করলাম একদিন আমরা দেখা করব। তো সেই মতন আমরা গেলাম মধ্যমগ্রাম স্টার মলে প্রথম ডেটে। মেয়েটিকে দেখতে বেশ ভালো, সাদাসিধে নর্মাল, কিন্তু খুব স্মার্ট কথাবার্তা, খুব ইন্টারেস্টিং টপিক নিয়েও কথা বলতে পারে। আমার এই জিনিসটা বেশ ভাল লাগলো, কারণ আমি নিজেও কথা বলতে ভীষণ ভালোবাসি। স্টার মলে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা গেলাম সাউথ সিটি মলে, কারণ ওর কিছু কেনাকাটা করার ছিল। সেই মতন গাড়ি বুক করে আমরা সাউথ সিটি গেলাম। সাউথ সিটি গিয়ে প্রথমে আমরা ফুড কোর্টে এলাম এবং হালকা কিছু খাওয়া দাওয়া করার পর এবং 2-4টে সেলফি তোলার পর ও শপিং করতে চলে গেল। ঘুরতে ঘুরতে ওর একটা জামা পছন্দ হলো, প্যাস্টেল পিঙ্ক কালারের একটা সারারা সেট। তখন আমার কাছে বেশি টাকা ছিল না, 900 টাকাই পড়েছিল। প্রসঙ্গত বলি, আমি একজন আর্টিস্ট, স্ট্রাগলিং আর্টিস্টই বলা যায়। সে শো করে যা টাকা পাই সেইটাই আমি জমিয়ে রাখি এবং সেইটা দিয়েই আমি আমার নিজের খরচাপাতি যা হয় সেগুলো চালাই। সারারা সেটটির দাম 9,999 টাকা। ও দেখলাম বিল করালো। আমার মনে হলো এই বিলটা আমি তো পে করে দিতেই পারি এবং সেই মতন আমি বিলটা অনলাইনে পে করেও দিলাম। আমার কাছে তখন যেহেতু ক্যাশ ছিল না এবং আমার বেশ ভালোই লাগলো। লাইক, কাউকে নিজের টাকা দিয়ে গিফট দিলে ডেফিনেটলি সবথেকে ভালো নিজেরই লাগে। ও দেখলাম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর আমি সেই সারারা সেটটি বিল করিয়ে আমি ওর হাতে তুলে দিলাম অ্যান্ড ও খুব খুশি হলো। ওর মুখটা আনন্দে ঝলমল করে উঠল। ও আমায় বলল, তুমি তো পরের মাসের স্যালারি থেকে এটা কম্পেনসেট করেই নিতে পারবে। স্যালারি? ও তখনও যদিও জানে না যে আমি কী কাজ করি, কারণ ওকে আমি বলিনি। আমি বললাম, স্যালারি মানে? ও আমায় বললো, কেন তুমি চাকরি করো না? আমি বললাম, না, আমি আর্টিস্ট, আমি শো করি। দেখলাম ওর মুখটা শুকিয়ে গেল। এই বিষয়ে আর কোনো কথা জানতে না আছে আমরা সাউথ সিটি থেকে বেরিয়ে এলাম। যখন বেরোলাম তখন বাজে সন্ধ্যে 7টা। ওর ঠিকানাটা আমি এখানে বলছি না, তবে দমদম স্টেশন থেকে লোকাল ট্রেনে ওর স্টেশনে যেতে 1.5 ঘন্টা সময় লাগে এবং আমাকেও বাড়ি ফিরতে হবে যথারীতি। আমি তখন আবার একটা গাড়ি বুক করে ওকে ওর বাড়ি পৌঁছে দিলাম এবং আমিও মেট্রো করে বাড়ি চলে এলাম। এরপর কথা হতো আবার একদিন আমরা ঠিক করলাম দেখা করব। তবে এইবার আমি ওর বাড়ির কাছে গেলাম ওর সাথে দেখা করতে। কিছুক্ষণ আমরা আড্ডা মারি, গল্প করি, সেলফি তুলি, খাওয়া দাওয়া করি। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, পুরোটা সময় ও শুধু নিজের কথাই বলছে। ও একবারও আমার বিষয়ে কোনো কিছু নিয়ে কথা বলতেই চাইছে না এবং যদি আমি কথাটা ঘুরিয়ে নিজের দিকে আনার চেষ্টা করি তখন ও আবার কথাটা ঘুরিয়ে নিজের কথায় চলে যাচ্ছে। আমার মনে হলো ও কি ইন্টারেস্টেড নয় আমার ওপর। তারপর মনে হলো, আচ্ছা ঠিক আছে, সবাই তো লিসেনার হয় না, কেউ কেউ নিজের কথা বলতে ভালোবাসে, মেবি ও সেরকম। আমি আর কথাটা এগোলাম না। ওর কথাগুলো শুনতে আমার যদিও ভালোই লাগছিল তখন। ও যেহেতু নার্স অ্যান্ড ওর অনেক খুব কমপ্লিকেটেড একটা ডিউটি শিডিউল ছিল, তাই জন্য ওর সাথে আমার টেক্সটে খুব একটা বেশি কথা হতো না।
দিনে একবার আমরা কলে কথা বলতাম, কিন্তু দিন যত গেল তত আমি বুঝতে পারলাম যে এই কলে কথা বলার সময়টাও যেন কমে যাচ্ছে। ওকে আমি কথা বলতে গেলেই আমায় বলতো, বড্ড ঘুম পাচ্ছে, আজ আর কথা বলতে পারছি না, পরে কথা বলবো। এরম যেতে যেতে আমার কোথাও মনে হলো যে হয়তো আমাদের সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে, ডিক্লাইনিং স্টেজে যাচ্ছে। অ্যান্ড আমরা ঠিক করলাম চলো একটা ভালো কিছু করা যাক যাতে আমাদের সম্পর্কটা আরও ভালোর দিকে এগোয়। আমরা ঠিক করলাম মুভি দেখতে যাব। সেই কথা মতো আমরা একদিন ঠিক করলাম সাউথ কলকাতাতে নবীনা সিনেমা হলে ভুল ভুলাইয়া 3 দেখতে যাব। তখন এই সিনেমাটাই চলছিল। আমরা গেলাম, সিনেমা দেখলাম এবং বাড়ি আসার সময় আইসক্রিম খেতে খেতে আমরা এটা ওটা নিয়ে গল্প করছিলাম। হঠাৎ দিয়া আমায় একটা প্রশ্ন করলো, তুমি আমার ওপর ব্ল্যাক ম্যাজিক করছো না তো? আমার ওপর ওসব করে কিন্তু কিছু লাভ হবে না। আমার এক্স ট্রাই করেছিল, কিচ্ছু করতে পারেনি, আমার ওসব কিচ্ছু হয় না। আমার ব্যাপারটা খুব অবাক লাগলো। হুট করে ব্ল্যাক ম্যাজিক, এইসব নিয়ে আমরা এতদিনে কোনো দিন কথা বলিনি। আমি ঠিক বুঝতে পারলাম না কি হলো, আমি তাই উত্তরও দিতে পারলাম না। বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ওকে আমি টেক্সট করলাম যে তুমি সাবধানে বাড়ি পৌঁছে গেছো তো, রাস্তায় কোনো সমস্যা হয়নি? ও বলল না। এরপর সেই রাতে আমি ওকে কল করলাম। ও কলে কেন জানি না ওর এক্সের কথা শোনালো আমাকে। লাইক ওর এক্স ওকে কীভাবে ট্রিট করতো, ওরা কোথায় কোথায় ঘুরতে যেত, কিভাবে ওরা ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতো এবং কিভাবে ওর এক্সের সাথে ওর বিচ্ছেদ হওয়ার পরও ভেঙে পড়েছিল, এইসব নিয়ে। অবশ্যই এসব কথা শুনতে আমার ভালো লাগছিল না। আমি কথা শুনতে শুনতে ওকে বললাম যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাই। কিন্তু সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। যা হওয়ার ছিল তাই হলো। ধীরে ধীরে সময় যত এগোতে থাকে ঘোস্ট করা শুরু করলো আমায়, এবং ধীরে ধীরে একটা সময় পর ওর সাথে আমার আর কথা হতো না। সময় চলতে চলতে আমি ওকে ভুলে গেছি। আমার সাথেও ওর আর যেহেতু কোনো কথা হয় না, আমি নিজের দিক থেকে কোনো দিন আর কথা বলার বা যোগাযোগ রাখার চেষ্টা করিনি। কিছু মাস পরের ঘটনা, দিয়ার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি তখন আমার স্কুলের এক বন্ধুর সাথে প্রায়শই কথা বলতাম। জীবনের নানা কথা, নানা বিষয়ে কাজের আলোচনা, ছেলেরা যা করে আর কি। ও আমার স্কুলের ফ্রেন্ড, ছোটোবেলা থেকেই ওর সাথে আমার ভালো সম্পর্ক। কোনো দিন ঝগড়া ঝামেলা হয়নি এমনটা নয়, কিন্তু কথা বলা বন্ধ হয়ে গেছে, মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, এমন জিনিসটা ওর সাথে আমার কোনো দিনই হয়নি। একদিন এরকম কথা বলতে বলতে হুট করে কি একটা বিষয় নিয়ে এমন ইগো ক্ল্যাশ হয়ে গেল যে ওর সাথে আমি কথা বলাই বন্ধ করে দিলাম। অ্যান্ড ও আমাকে আর কোনোদিনও কল করছে না। এরপর একদিন আমার মনে হলো পুরানো বন্ধুদের সাথে এরকম ইগোর ঝামেলা রাখা উচিত না। তাই জন্য আমি নিজে থেকেই ওকে একদিন কল করলাম। এ কথা সে কথা বলতে বলতে আমি ওকে বললাম, ভাই 2 দিন আগেই কথা হলো, তাও দেখ মনে হচ্ছে কতদিন হয়ে গেল। ও আমায় বলল, ভাই 2 সপ্তাহ আগে শেষ তোর সাথে আমার কথা হয়েছিল। আমি অবাক হলাম, 2 সপ্তাহ? কি বলছিস? আমি তখন রিয়েলাইজ করলাম সত্যি 2 সপ্তাহ কেটে গেছে। আমি ক্যালেন্ডার দেখলাম, 2 সপ্তাহ কি করে কেটে গেছে আমি কিছু জানিই না। আমি সত্যি মনে করতে পারছি না 2 সপ্তাহে আমি কি করেছি, কি হয়েছে আমার সাথে, আমি কি খেয়েছি তা পর্যন্ত আমার মনে নেই। এটা কি করে হতে পারে? যেন ইরেজার দিয়ে কেউ মুছে দিয়েছে এই 2 সপ্তাহ আমার জীবন থেকে। আমি এই ব্যাপারটা নিয়ে ইন্টারনেটে সার্চ করলাম, ইউটিউবে কিছু ভিডিও দেখলাম এবং যা বুঝলাম যে এই জিনিসটা খুব ন্যাচারাল। অনেক স্ট্রেস নিয়ে ফেললে এরম একটা কিছু হতেই পারে। আমি আর এটা নিয়ে তাই জন্য কিছু ভাবিনি। তখন আমার কি মনে হলো, আমি একটা জিনিস ভাবতে শুরু করলাম। দিয়ার সাথে লাস্ট আমার যেদিন কথা হয়েছিল তারপর আর কি হয়েছে আমার জীবনে। ভাবতে ভাবতে আমি তখন রিয়েলাইজ করলাম যে এর মাঝখানে যা কিছু হয়েছে কিছুই ভালো হয়নি। আমার প্রিয়জনেরা, আমার ভালো বন্ধুরা এবং আমার সাথে রিলেটেড যারা আছে সবার জীবনেই কিছু না কিছু খারাপই ঘটেছে। আমার মায়ের শরীর ভালো যাচ্ছে না, সবার সাথে আমার ঝামেলা হয়ে গেছে অলমোস্ট। মাঝে আমার একদিন সাইকেল নিয়ে যাওয়ার সময় বাসের সাথে অ্যাক্সিডেন্টও হতে যায়। এবং আরেকটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, আমার টাকা পয়সার হিসাব মেলাতে পারছি না।
অনেক টাকা খরচ হয়ে গেছে, এবং কোথায় খরচ হয়েছে সেটার আমার কাছে কোনো হিসেব নেই। তখন আমার পরিবারের যিনি কুলপুরোহিত আছেন, তিনি আমাকে অনেক দিন আগে একটি রুদ্রাক্ষ মোড়কে মুড়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, জীবনে যদি কোনো খারাপ সময় আসে, যদি মনে হয় যে খারাপ কিছু ঘটছে, এইটা খুলে দেখবি এটা আস্ত আছে কিনা। যদি দেখিস যে ভেঙে গেছে তাহলে ফেলে দিস, রাখিস না ঘরে। আমার কথাটা মনে পড়ল। সেই মোড়কটা বার করে মোড়কটা খুলে দেখলাম এবং দেখলাম যে রুদ্রাক্ষটি ভেঙে গেছে। আমি ওনার কথা মতো রুদ্রাক্ষটা জানলা দিয়ে ফেলে দিলাম, কিন্তু আমার ভয় লাগতে শুরু করলো। এটা কি হচ্ছে আমার সাথে? কোনোদিন তো এরকম হয় না। এতদিন রাস্তায় গেছি, কোনোদিন আমার এরকম বাজে রকমের অ্যাক্সিডেন্ট তো হতে যায়নি। যাই হোক, সেদিন বাড়ি ফেরার পথে আমার একটি লোকের সাথে রাস্তায় দেখা হলো। তিনি আমাকে হুট করে দাঁড় করালেন, বললেন, বাবু, তোমায় আমার খুব চেনা চেনা লাগছে। তোমায় মনে হচ্ছে আমি চিনি, কিন্তু আমি লোকটাকে চিনি না। আমি ওনাকে বললাম, কিন্তু কাকু, আমার তো আপনাকে মনে পড়ছে না। তিনি তখন আমায় বললেন, আচ্ছা তুমি দাঁড়াও। দেখলাম ইনি একটা মিষ্টির দোকানে গেলেন, একটা সন্দেশ কিনে এনে প্যাকেটের মধ্যে ভরে আমাকে দিলেন, বললেন, এটা বাড়ি নিয়ে যাও। আমিও জানি না কেন সন্দেশের প্যাকেটটা নিয়ে নিলাম। বাড়ির দিকে এগোতে যাব, এমন সময় উনি আমায় দাঁড় করালেন, বললেন, রুদ্রাক্ষটা মনে আছে? শান্তভাবে উনি আবার বললেন, মনে পড়ছে? আমার রুদ্রাক্ষ ভেঙে যাওয়ার কথাটা মনে পড়ল। ভয় লাগতে শুরু করলো আবার। উনি আবার বললেন, তোমাকে এটা দিলাম, এটা তোমার কাছে রেখো। রুদ্রাক্ষর যা কাজ করছিল এটাও সেই কাজটাই করবে। একটা কড়ি। আমার হাতে উনি একটা কড়ি দিলেন। আমার গা ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল কেমন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে। কড়িটা নিয়ে বাড়িতে এলাম। মিষ্টিটা যদিও আর খাইনি। হঠাৎ সেদিন রাতে দিয়ার মেসেজ এলো হোয়াটসঅ্যাপে, এতদিন পর, হাউ আর ইউ, ইজ এভরিথিং ফাইন? এবং তারপরেই দেখলাম ও আমায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, কল সব জায়গা থেকে ব্লক করে দিল। এরপর প্রায় 1 মাস পর আমি সেই আমাদের কুলপুরোহিত দাদুর বাড়িতে গেলাম। দাদুকে আমি পুরো ঘটনাটা বললাম এবং কড়িটা দেখালাম। দাদু কড়িটা মন দিয়ে দেখলো আর বললেন, তোর কপাল খুব ভালো, আমি তোকে যা দিতে পারিনি সেটা তোকে এই লোকটা দিয়ে গেছে। এই কড়িটা তোর সব কিছু কাটিয়ে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে তোকে। আমি আজও জানি না আমার সাথে কি হয়েছিল। আদৌ দিয়া কি কিছু করেছিল, নাকি আমার কপালেই ছিল? ওই লোকটাই বা কে ছিল? কেনই বা উনি আমাকে একটা কড়ি দিতে গেলেন? এসব কোনো কিছুরই আমার কাছে উত্তর নেই। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের বন্ধু এবং পরিচিতদের সাথে ঘটনাটি শেয়ার করবেন। এবং আপনাদের কি ধারণা, আসলেই আমার বন্ধুর সাথে সেদিন কি হয়েছিল, কেন হয়েছিল, সেটা আপনারা কমেন্টসে জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ঘটনা শুনতে আমরা ডেফিনেটলি এরপর আরও এরকম ধরনের সত্যি ঘটনা আনবো। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে বা আপনাদের যদি এরকম কোনো ঘটনা থাকে যেটা আপনাদের সাথে ঘটেছে বা আপনাদের চেনা পরিচিত কারোর সাথে হয়েছে, সেটা মিস্টিরিয়াস হতে পারে, এরকম অলৌকিক বা ভৌতিক বা যে কোনো এমনি নর্মাল যে কোনো ধরনের ঘটনা যেটা আপনাদের সাথে ঘটেছে, সেটা আপনি এই আমার ইনস্টা আইডিতে শেয়ার করতে পারেন বা আমাকে ডিএম করতে পারেন বা আমাকে মেল করে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি এটা পরের আমার স্টোরিতে এই ঘটনাটাই শোনাবো।